আসসালামু আলাইকুম। কাজী মালিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অ্যালকিনের রাসায়নিক ধর্মাবলী নিয়ে। তো অ্যালকিন বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ কার্বন শিকলে কমপক্ষে একটি কি থাকবে, দ্বিবন্ধন থাকবে। এই দ্বিবন্ধন সমূহের একটি হলো সিগমা বন্ধন এবং অপরটি হলো পাই বন্ধন। সিগমা বন্ধনটি তুলনামূলকভাবে শক্তিশালী হলেও পাই বন্ধনটি কিন্তু দুর্বল। ফলে এই দুর্বল বন্ধনটি খুব সহজে ভেঙে যায়, যার কারণে অ্যালকিন সমূহ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া তথা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। তার মধ্যে বেশ কিছু বিক্রিয়া রয়েছে, যেমন দহন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। এই দুটোকে আবার আমরা বলবো অসম্পৃক্ততার পরীক্ষা, এবং সর্বশেষ আছে পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা একটি একটি করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসো দহন বিক্রিয়া। তাহলে অ্যালকিন যে কোনো অ্যালকিনকে যদি আমরা দহন করি তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প এবং উৎপন্ন হবে তাপ শক্তি। ঠিক আছে, যেমন অ্যালকিন বলতে আমরা নিতে পারি ইথিন। এই ইথিনকে যদি আমরা কি করি, দহন করি, তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প এবং উৎপন্ন হবে কি, তাপ শক্তি। অর্থাৎ যেই কোনো অ্যালকিনকে যদি আমরা দহন করি তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন হবে। যেহেতু তাপ শক্তি উৎপন্ন হয়, তাই অ্যালকিন সমূহকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ অ্যালকিন সমূহ জ্বালানি হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। তারপর আসো হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, যেমন আমরা অ্যালকেন থেকে যখন হাইড্রোজেনকে অপসারণ করেছিলাম তখন কিন্তু অ্যালকিন উৎপন্ন হয়েছে। আবার উল্টা যদি আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন করি তাহলে উৎপন্ন হবে অ্যালকেন। তাহলে আমরা এখন করব হাইড্রোজেন সংযোজন। যেমন অ্যালকিন বলতে আমরা নিচ্ছি ইথিন, তাকে যদি আমরা নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী করি, উত্তপ্ত করি, তাহলে কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। এখানে যে হাইড্রোজেন আছে H2, অর্থাৎ এটা হলো এইচের দুইটা এইচের একটি এইচ যুক্ত হবে এখানে দ্বিবন্ধনের একটি কার্বনের সাথে, এবং অপর হাইড্রোজেনটি দ্বিবন্ধনের কি হবে, অপর কার্বনের সাথে কি হবে, সংযুক্ত হবে। তাহলে আমরা পাচ্ছি CH3 অর্থাৎ অ্যালকিন মানে হলো কি ইথেন। অ্যালকেন অর্থাৎ ইথেন পাচ্ছি। অর্থাৎ মূল কথা হইল অ্যালকিনের সংযোজন বিক্রিয়ায় অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেনকে সংযুক্ত করি তাহলে উৎপন্ন হবে অ্যালকেন। অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেনকে সংযুক্ত করি তাহলে উৎপন্ন হবে কি, অ্যালকেন। একইভাবে যদি আমরা এখানে প্রোপিন নিই, CH3CH ডাবল বন্ড CH2, সেই ক্ষেত্রে যদি আমরা একইভাবে হাইড্রোজেনকে সংযোজন করি নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওই যে দুইটা হাইড্রোজেনের একটি হাইড্রোজেন যেখানে দ্বিবন্ধন আছে তাদের এই কার্বনের সাথে যুক্ত হবে এবং বাকি হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। তাহলে আসতেছে CH3CH2CH3। অ্যালকিনের যে কোনো সংযোজন বিক্রিয়া দ্বিবন্ধনটি সবসময় ভেঙে যাবে, অর্থাৎ একক বন্ধন কি হবে, পরিণত হবে। এটার নাম হলো প্রোপেন, আর এটা হলো প্রোপিন 1। এটা হলো কি প্রোপিন 1, আর এটা হলো কি
প্রোপেন। তাহলে আমরা জানলাম যে যে কোনো ধরনের অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযুক্ত করি তাহলে উৎপন্ন হবে অ্যালকেন। প্রবাহক হলো নিকেল প্রবাহক এবং তাপমাত্রা হলো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি প্রভাবক এবং তাপমাত্রার কথা তোমার মনে না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি উল্লেখ করবা নির্দিষ্ট প্রভাবক এবং নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে নির্দিষ্ট তাপমাত্রা। যদি ভুলে যাও তখন এই কথাটাকে উল্লেখ করবা। তাহলে আমরা দুটি জানলাম, দহন বিক্রিয়া জানলাম এবং হাইড্রোজেন সংযোজন জানলাম। তারপর আসো 3 নম্বর হলো পানি সংযোজন, H2O সংযোজন। যদি আমরা পানি সংযোগ করি তাহলে কি আসে? যেমন অ্যালকিন বলতে আমরা নিচ্ছি ইথিন, সেই ইথিনকে যদি আমরা ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে H3PO4 এই প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রাও চাপে, উচ্চ তাপমাত্রাও চাপ, উচ্চ তাপমাত্রা ও চাপে কি করি? উত্তপ্ত করি, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। কারণ আমরা আগে জেনেছিলাম যে অ্যালকোহল থেকে যদি আমরা পানি অপসারণ করি তাহলে অ্যালকিন উৎপন্ন হয়েছিল। ঠিক উল্টাটা হলো, অ্যালকিনের সাথে যদি আমরা পানিকে যুক্ত করি তাহলে উৎপন্ন হবে কি? অ্যালকোহল। কিভাবে আসে দেখো, এখানে আছে কি? HOH। তো এখানের একটি H আসবে, এখানে OH, আমরা Hটাকে এখানে দিচ্ছি আর OHটাকে এখানে লাগাবো, তাহলে কি আসে? CH3 CH2OH এবং এই ডাবল বন্ধন ভেঙে কি হবে? একক বন্ধনে পরিণত হবে। পানিতে H এবং OH যে দুটি আয়ন আছে, একটি হবে দ্বিবন্ধনের একটা কার্বনের সাথে এবং OHটা যুক্ত হবে দ্বিবন্ধনের অপর কার্বনের সাথে, তাহলে উৎপন্ন হলো কি? অ্যালকোহল অর্থাৎ ইথানল। ইথানল। তাহলে আমরা জানলাম যে অ্যালকিনের সাথে যদি আমরা পানি যুক্ত করি নির্দিষ্ট তাপমাত্রায় ফসফরিক অ্যাসিড প্রবাহকের উপস্থিতিতে, তাহলে অ্যালকিন পানির সাথে যুক্ত হয়ে কি হবে? অ্যালকোহলে পরিণত হবে। আর উল্টাটা আমরা জেনেছিলাম যে অ্যালকোহল থেকে যদি আমরা পানিকে অপসারণ করি তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। এই অ্যালকোহল পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে কি হয়? ব্যবহৃত হয়। তবে অ্যালকোহল আবার নেশা জাতীয় দ্রব্য ক্ষেত্রেও ব্যবহার হয়। আমাদের ইসলামী শরীয়তের পরিভাষায় যাবতীয় অ্যালকোহল পান কি? নিষিদ্ধ। কারণ অ্যালকোহল পানে মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ফলে মানুষের স্বাভাবিক থাকে না, যেটা অনেকটা মাদক। অ্যালকোহলটা হলো মাদক, যেটা আমরা বিভিন্ন মদ বা বিভিন্ন ধরনের যে পানীয় আছে, নেশা জাতীয় দ্রব্য আছে, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যে কী থাকে? অ্যালকোহল থাকে। সেই অ্যালকোহল পান থেকে আমাদেরকে অবশ্যই কী থাকতে হবে? বিরত থাকতে হবে। কারণ এই অ্যালকোহল হলো কি? মাদক জাতীয় দ্রব্য। জ্বালানি হিসেবে আমরা অ্যালকোহলকে ব্যবহার করতে পারি। তাছাড়া পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবেও কী করা হয়? অ্যালকোহলকে ব্যবহার করা হয়ে থাকে। এবং অ্যালকোহল থেকে আমরা কী করতে পারি? জৈব অ্যাসিডও প্রস্তুত করতে পারি। একইভাবে যদি আমরা এখানে যদি প্রোপিন নিই তাহলে কি আসে আমরা একটু দেখি। যদি এখানে প্রোপিন নেওয়া হয় CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস পানি HOH, এটা হলো কি? পানি। তাহলে একই প্রভাবক ফসফরিক অ্যাসিড H3PO4 এই ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং তাপমাত্রায় প্রোপিন পানির সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? প্রোপানল। এখানে আসো, এখানের H এবং OH কোনটা কোথায় যাবে একটু মনে রাখতে হবে। যে যেখানে দ্বিবন্ধন আছে এক জায়গায় H যাবে আর এক জায়গায় OH যাবে। তবে যেটা মনে রাখতে হবে
যে মার্কোনিকভের নিয়ম অনুসারে বা নীতি অনুসারে এই দ্বিবন্ধন যেখানে আছে, দ্বিবন্ধনের পাশে একটাতে আছে হাইড্রোজেন আছে 2টা এবং আরেকটাতে আছে কয়টা? 1টি হাইড্রোজেন। তাহলে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে এবং অপর কার্বনে অন্য মৌলটি যাবে। তাহলে এখানে আসবে CH3 CH OH, তারপরে কত? CH3, অর্থাৎ এটার নাম হলো কি? প্রোপানল। এই বিক্রিয়াটা আরেকবার বলছি। আগেরটাতে আমাদের যেটা ছিল সেটা কার্বন ছিল 2টি এবং প্রতিটি কার্বনের সাথে 2টি করে হাইড্রোজেন যুক্ত ছিল। তাই আমরা অন্য 2টি হাইড্রোজেন, একটা হাইড্রোজেনকে যে কোনো কার্বনের সাথে ওএইচটাকে অন্য কার্বনের সাথে সংযুক্ত করে দিয়েছে, এতে কোনো সমস্যা নেই। তবে এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এই দ্বিবন্ধনের সাথে যুক্ত যে 2টা কার্বন আছে তাদের সাথে যে কার্বনের সাথে বেশি হাইড্রোজেন আসে তার সাথে হাইড্রোজেন আসবে এবং বাকি যে মৌলটা আছে সেটা কোথায় আসবে? অন্য কার্বনের সাথে আসবে। ঠিক আছে, এই গেল হাইড্রোজেন সংযোজন। তারপরে আসো পানি সংযোজন গেল। এরপরে এখন আমরা আলোচনা করব ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন, এই ব্রোমিন হলো একটি লাল বর্ণের দ্রবণ, অর্থাৎ ব্রোমিন পানি হলো লাল বর্ণের। এই ব্রোমিনকে যখন আমরা অ্যালকিন তথা ইথিনের সাথে বিক্রিয়া দিব তখন এই ব্রোমিনের লাল বর্ণটা কি হবে? অপসারিত হবে। আমি আবার বলছি, অ্যালকিনের সাথে যখন ব্রোমিন পানিকে যুক্ত করা হয়, অর্থাৎ অ্যালকিনে ব্রোমিন পানি যুক্ত করা হয় লাল বর্ণের ব্রোমিন পানি, সেক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণটা কি হয়ে যাবে? অপসারিত হয়ে যাবে। এই বিক্রিয়াটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে আসো আমরা নিলাম ইথিন, অ্যালকিন হিসেবে নিলাম কি? ইথিন, তার সাথে দিলাম ব্রোমিন। তাহলে এই ব্রোমিন কি হবে? প্রত্যেকটা সংযোজন বিক্রিয়া একই রকম। এখানে যেহেতু 2টা ব্রোমিন আছে, 2টার একটাই কার্বনে আসবে, বাকিটাই কার্বনে আসবে, অর্থাৎ হবে CH2Br CH2Br। আমরা চাইলে এগুলো পাশেও লিখতে পারি অথবা উপরেও লিখতে পারি। এই যৌগটার নাম হলো 1,2-ডাইব্রোমো ইথেন। 1,2-ডাইব্রোমো ইথেন, অর্থাৎ অ্যালকিনের সাথে যদি আমরা ব্রোমিনকে যুক্ত করি তাহলে ব্রোমিনের লাল বর্ণটা কি হয়ে যাবে? অপসারিত হয়ে যাবে, অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণটা চলে যাবে। এটা কেবল অসম্পৃক্ততার পরীক্ষা, কিন্তু অ্যালকেন সমূহ এই ধরনের বিক্রিয়া দিবে না। আমরা যদি ইথেন অর্থাৎ যে কোনো অ্যালকেনের সাথে ব্রোমিনকে যুক্ত করি তাহলে ব্রোমিনের লাল বর্ণটা থেকেই যাবে, অর্থাৎ ব্রোমিন অ্যালকেনের সাথে কি করে না? বিক্রিয়া করে না। কিন্তু অ্যালকিন অর্থাৎ অ্যালকাইন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা, তাদের সাথে ব্রোমিন বিক্রিয়া করে এবং ব্রোমিনের ওই লাল বর্ণটা কি হয়ে যায়? অপসারিত হয়ে যায়। ব্রোমিন পানি যুক্ত করলে যদি লাল বর্ণ অপসারিত হয় তাহলে আমরা সেটাকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যদি লাল বর্ণ থেকে যায় তাহলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই ব্রোমিন দিয়ে আমরা অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে কি করতে পারি? পার্থক্য করতে পারি। তাহলে তোমাকে যদি বলা যে কিভাবে তুমি অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য করবে, তাহলে তোমার কাজ হবে ব্রোমিন দ্রবণ টেস্ট। অর্থাৎ ব্রোমিন যদি আমরা অ্যালকেন এবং অ্যালকিন 2টার সাথে যুক্ত করি তাহলে যেখান থেকে ব্রোমিনের লাল বর্ণটা, যে বিক্রিয়া ব্রোমিনের লাল বর্ণটা চলে যাবে সেটা বুঝতে হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকিন অথবা অ্যালকাইন। পক্ষান্তরে যেটার সাথে আমরা ব্রোমিন যুক্ত করলে ব্রোমিনের লাল বর্ণটা থেকেই যাবে, তার মানে কোনো বিক্রিয়া হয় নাই, সেটা হবে অ্যালকেন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন। এইভাবে আমরা ব্রোমিন দ্রবণের সাহায্যে কী করতে পারি? অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে কী করতে পারি? পার্থক্য করতে পারি, যে জন্য এটাকে অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয়েছে। ঠিক আছে, একইভাবে যদি আমরা এখানে প্রোপিন নিই তাহলে কোন ধরনের বিক্রিয়া আসবে আমরা সেটাও একটু দেখে নিই। যেমন CH3 CH ডাবল বন্ড CH2, সেখানে আবার যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া দিই
তাহলে খুব সহজ কথা, বারবারে বলছি, যেখানে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনের সাথে যুক্ত হবে। তাহলে ব্রোমিনের একটা ব্রোমিন এখানে আসবে আর একটা ব্রোমিন এখানে আসবে, অর্থাৎ আসবে CH3 CH Br, এখানে আসবে CH2 Br। যখন কোনো কিছু যুক্ত হবে তখন দ্বিবন্ধনটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে এটার নাম হলো 1,2 ডাইব্রোমো প্রোপেন, 1 2 3, সেজন্য হলো কি প্রোপেন। এইগুলো আমাদের ব্রোমিন সংযোজন বিক্রিয়া। তারপরে আসো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণটা এখন আমরা জানব। তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অ্যালকিনের বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কি দ্বারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কি জারণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটি গোলাপি বর্ণের যৌগ বা দ্রবণ। অ্যালকিনের সাথে যখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করানো হয় তখন গ্লাইকল যৌগ উৎপন্ন হয় এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই গোলাপি বর্ণটা কি হয়ে যায়, অপসারিত হয়ে যায়, যার কারণে আমরা এটাকেও বলতে পারি অসম্পৃক্ততার পরীক্ষা। তার সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে, সেজন্য আমরা এটাকে কি বলবো, অসম্পৃক্ততার পরীক্ষা। তো আসো বিক্রিয়াটা কীভাবে হয় আমরা একটু দেখে নিই। যেমন ইথিন, এই ইথিনকে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করানো হবে, প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় একটি জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। সেই জাইমান অক্সিজেন এবং দ্রবণের পানি, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো যৌগের বিক্রিয়ার ফলে আসবে জাইমান অক্সিজেন এবং দ্রবণের পানি। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হবে, গ্লাইকল যৌগ উৎপন্ন হবে। আমরা একটু দেখে নিই। পানি মানে হলো কি HOH। তাহলে দেখো এখানের O এবং এখানের H মিলিয়ে একটা OH হলো, আর একটা OH এখানে আছে। তাহলে এই দুইটা OH দ্বিবন্ধনযুক্ত যে দুইটা কার্বন আছে তাদের সাথে কি হবে, যুক্ত হবে এবং গ্লাইকল যৌগটা কি হবে, উৎপন্ন হবে। তাহলে আমরা পাচ্ছি CH2OH CH2OH, এটা হলো গ্লাইকল যৌগ, অর্থাৎ ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। অথবা আমরা এটাকে বলতে পারি ইথেন 1,2 ডায়ল, ইথেন 1,2 ডাইঅল। তাহলে এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা অপসারিত হয় বলে এই বিক্রিয়াটাকেও অসম্পৃক্ততার পরীক্ষা বলে। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া কি করে, প্রদর্শন করে, কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন এই বিক্রিয়া প্রদর্শন করে না। বিধায় আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগকে চিহ্নিত করার ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা কী করতে পারি, বিক্রিয়া ঘটাতে পারি। দুইটা যৌগের মধ্যে যার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে তার গোলাপি বর্ণটা অপসারিত করবে, অর্থাৎ গোলাপি বর্ণটা চলে যাবে, সেটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যার সাথে বিক্রিয়া বিক্রিয়া না হলে তার বর্ণটা থেকে যাবে, সেটা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। একইভাবে আমরা এটা প্রোপিনের ক্ষেত্রেও দেখে নিতে পারি। প্রোপিনের ক্ষেত্রে একই রকম বিক্রিয়া ঘটবে, অর্থাৎ যে দুইটা কার্বনের সাথে দ্বিবন্ধন থাকবে জাস্ট সেখানে দুইটা OH কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে এবং কি হবে, প্রোপেন 1,2 ডাইঅল অর্থাৎ প্রোপিলিন গ্লাইকল যৌগটা কি হবে, উৎপন্ন হবে। তারপরে আসো
পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া অর্থাৎ অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? অর্থাৎ উচ্চ চাপ ও তাপমাত্রায় প্রভাবকের উপস্থিতিতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটা বৃহৎ অণু গঠন করে তখন তাকে বলা হয় পলিমার যৌগ, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। যেমন ইথিনের সাথে এই ইথিন যে মনোমারটা আছে, সেই ইথিনের মনোমারটাকে যদি আমরা 1000 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে যেহেতু এটা একটা মনোমার তাই আমরা এখানে একটা এন দিতে হবে, তো এন সংখ্যক। তাহলে এই যে এখানে যে দ্বিবন্ধনটা আছে সেই দ্বিবন্ধনটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে একক বন্ধনে পরিণত হবে এবং দুইটা বন্ধন এদিকে কি হবে? ফ্রি হয়ে আসবে। ফলে একটা বৃহৎ অণু কি হবে? উৎপন্ন হবে। আবারও বলছি, এই দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধনে পরিণত হবে এবং একটা বড় ধরনের যৌগ উৎপন্ন হবে, যেটাকে বলা হয় কি? পলি ইথিন। এখানে ছিল ইথিন, সেখানে আসে কি হয়ে গেল? পলি ইথিন। অর্থাৎ এটা হলো পলিমার যৌগ, যেটাকে আমরা বলবো কি? পলি ইথিন, মানে পলিথিন। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে মনে রাখতে হবে, দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধনে পরিণত হবে এবং ওই বন্ধনগুলা পাশে গিয়ে মুক্ত হবে, বিশাল একটা যৌগ উৎপন্ন হবে, যাকে আমরা বলবো পলিমার যৌগ। এই ধরনের বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আর একটা বিক্রিয়া আমরা একটু লক্ষ্য করি, যদি পলিপ্রোপিন অর্থাৎ ক্লোরোপ্রোপিন, যেমন CH3 CH ডাবল বন্ড CH2Cl, CHCl হবে, CH2 না CHCl, এটার নাম হলো ক্লোরোপ্রোপিন অর্থাৎ মনোক্লোরোপ্রোপিন। এটাকেও ঠিক যদি আমরা একইভাবে বিক্রিয়া করি উচ্চ চাপ এবং তাপমাত্রায়, এটা হলো একটি মনোমার যৌগ, তাই এখানে একটা এন দিতে হবে। তাহলে সেখান থেকে কি হবে? পলিমার যৌগ উৎপন্ন হবে এবং সেই পলিমার যৌগটা হবে ক্লোরোপ্রোপিন। কিভাবে উৎপন্ন হয় সবাই একটু লক্ষ্য করো। আমি আগেই বলছিলাম যে এখানে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে এবং পাশে কি হবে? বন্ধন মুক্ত হবে, বড় ধরনের একটা যৌগ উৎপন্ন হবে। তাহলে আসো, এখানে যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনকে আমরা লিখলাম। এই কার্বনের সাথে একটা H আছে, তারপরে এই কার্বনের সাথে একটা H আছে এবং একটা কি আছে? ক্লোরিন আছে। তারপরে দেখো এই কার্বনের সাথে কিন্তু একটা CH3 আছে, সেই CH3 থেকে আমরা এইখানে লিখলাম এবং এইখানে যে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা ভেঙে এইদিকে কি হলো? বন্ধন মুক্ত হলো। ফলে কি হলো? একটা বৃহৎ অণু উৎপন্ন হলো। এটাকে বলা হয় পলিমার যৌগ এবং এর নাম হলো কি? এটাকে আমরা একটু নিচে দিব, এটার নাম হলো পলিক্লোরোপ্রোপিন। পলিক্লোরোপ্রোপিন, এই হলো পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।